স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সাথে আছে আমি সারওয়ার সুমন। আপনারা সবাই জানেন যে সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যনীতির নানা খুঁটিনাটি নিয়ে আলাপ করি। আজ আমরা সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুর্ভাবনায় অক্সিজেন ও আইসিইউ। আমরা সবাই জানি যে এই কোভিড মহামারীর মধ্যে অক্সিজেন এবং আইসিইউ যে কত মূল্যবান হয়ে উঠেছে, যাদের অক্সিজেন এবং আইসিইউর প্রয়োজন হচ্ছে তারাই বুঝতে পারছেন। এবং দূর থেকেও আমরা কিছুটা এর আশঙ্কা করছি যে যদি রোগী বেড়ে যায় তাহলে হয়তো অক্সিজেনের সংখ্যা, অক্সিজেনের যে পরিমাণ সেটির চাহিদা সেটি বেড়ে যাবে, একই সাথে আইসিইউর চাহিদা সেটিও বেড়ে যাবে। এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আজ সুদূর যুক্তরাষ্ট্র থেকেই সংযুক্ত হয়েছেন প্ল্যানেটারি হেলথ একাডেমির চেয়ারম্যান এবং বক্ষব্যাধি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডক্টর তাজবিরুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24 কে। জি, ডক্টর তাজবিরুল ইসলামের পাশাপাশি আমাদের সাথে স্টুডিওতে আছেন স্পেকট্রাল ইন্টারন্যাশনাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খলিলুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। জি ধন্যবাদ। জি ডক্টর তাজবিরুল ইসলাম, আপনাকে যে প্রশ্নটি আমি করতে চাই যে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বাংলাদেশে আসলে আইসিইউ বেডের সংখ্যা 1200-র কিছু কম, 1191টি, এবং এর সিংহভাগই আবার ঢাকায়। এখন করোনা মহামারীর মধ্যে কিছু সক্ষমতা আমাদের বেড়েছে, আইসিইউ বেডের সংখ্যা বাড়ানো হয়েছে, কিছু অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা, হাইফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা সবগুলি বাড়ানো হয়েছে। তো সার্বিকভাবে আসলে বাংলাদেশের এই মুহূর্তের চিত্রটা যদি বলেন যে ক্রিটিক্যাল কেয়ার রোগীদের আসলে এটি কি পর্যাপ্ত কিনা যে সংখ্যাটা বলা হচ্ছে, ডক্টর তাসবির? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে সামগ্রিকভাবে বাংলাদেশ এখনো প্রস্তুত না, আনফরচুনেটলি। আমরা আসলে পিছনে যে ভুল করেছি তার থেকে যে শিক্ষা নিব সেই শিক্ষাটা নিচ্ছি না, বা শিক্ষা নিতে মনে হয় আমরা দেরি করছি। আসলে আপনি যদি দেখেন, এক নম্বর হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারটা বাংলাদেশ খুব ভালোভাবে শুরু করছিল, অসম্ভব ভালোভাবে, জাস্ট লাইক এ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। কিন্তু এখন আমি যদি দেখি, হ্যাঁ বাংলাদেশ বলতে পারে যে আমি তো ভ্যাকসিন পাচ্ছি না, আমরা চেষ্টা করছি। কিন্তু আমার দুঃখটা লাগে ওখানেই যখন দেখি ইন্ডিয়াতে 21% পপুলেশন একটা ডোজ পেয়েছে, ভুটানে 7.5 লাখ মানুষের মধ্যে 5 লাখ মানুষ একটা ডোজ পেয়েছে, বাই 63%। পাকিস্তান, যাকে আমরা বলি আমাদের থেকে অনেক পিছিয়ে আছে, তারও 7.7%, আমরা হচ্ছে মাত্র 2.6%, 3.6%। শ্রীলঙ্কা হচ্ছে 13%, মালদ্বীপস হচ্ছে 60%, আর যদি নেপালকে ধরি একটা ডোজ পেয়েছে 9%। তো সবাই কিন্তু আমাদের থেকে এগিয়ে, আমরাই সবচেয়ে পিছিয়ে। আচ্ছা, এখন যে কোশ্চেনটা আপনি করলেন যে বাংলাদেশে আইসিইউ এই যে 1191 বললেন, জাস্ট আন্ডার 1200, এটা কিন্তু কোভিডের আগেও একই নাম্বার ছিল। তেমন কোনো চেঞ্জ দেখিনি যে 1200 থেকে আমরা 3000 করে ফেলছি এক বছরে। কোভিডের বয়স তো এক বছরের বেশি, 1.5 বছর। আচ্ছা, 80% আইসিইউ হচ্ছে আপনার ঢাকা শহরে, আবার 80% আইসিইউ কিন্তু ওন করে হচ্ছে প্রাইভেট সেক্টর, নট গভর্নমেন্ট সেক্টর। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের সেকেন্ড যে প্রবলেমটা, তার মানে আইসিইউর অবস্থা ভালো না। আজকে আমরা যে আইসিইউ, যদি আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষিত যারা ট্রেন্ড ডাক্তারের সংখ্যা বলি, তাদের সংখ্যা মাত্র 35। আর যারা দেখে দেখে কাজ শিখেছে তাদের হয়তো বা কয়েকশো হবে, দেখে শেখা। তো খুবই কম, অপ্রতুল হচ্ছে আইসিইউ এক্সপার্ট আমাদের। আচ্ছা, আমরা যদি দেখি এখন কোভিডের 80% আইসিইউ তাহলে ঢাকা শহরে, তাহলে 20% সে ঢাকার বাইরে। এখন কোভিড কোথায় বেশি হচ্ছে? ঢাকার বাইরে হচ্ছে বেশি। আর প্রথম দিকে কিন্তু আমরা বলছিলাম ঢাকা শহরে বেশি হচ্ছে, ঢাকা শহরে, চিটাগাঙে, বড় বড় শহরে হচ্ছে। এখন কিন্তু ছোট ছোট শহরে হচ্ছে। সেখান থেকে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ওখান থেকে আসছে, তাই না, বগুড়া ওখান থেকে আসছে। তাহলে আমাদের ওখানে দেখেন বাংলাদেশের ডাক্তারের সংখ্যা, এমনি ডাক্তারের সংখ্যা, ফরগেট অফ দ্য ইন্টেন্সিভিস্ট, ডাক্তারের সংখ্যা বলা হয় প্রতি 10,000-এ 5 থেকে 6 জন, কিন্তু গ্রামে বলা হয় মাত্র প্রতি 10,000-এ 1 জন করে, কিন্তু বেশিরভাগই শহরে কাজ করে আসলে। তার মানে নার্সের সংখ্যা তো খুবই খারাপ, 1 থেকে 2 প্রতি 10,000-এ। টেকনিশিয়ানের, এই যে আমরা আরটিপিসিআর যে করব, সেটার জন্য একটা টেকনিশিয়ান দরকার, সেটা হচ্ছে 10,000-এ 1-এর নিচে। 10,000-এর জন্য একটা টেকনিশিয়ানও নাই। আরটিপিসিআর এর সব মেশিন কিন্তু বড় বড় শহরে, গ্রামে গঞ্জে কি নাই একেবারে। তো সেখানে আমরা টেস্টও করতে পারছি না। আচ্ছা, তারপর হাই ফ্লো অক্সিজেনের যে বগুড়াতে যে ঘটনাটা ঘটলো, এটা তদন্ত হচ্ছে, আসলে তদন্ত হওয়ার পর বোঝা যাবে, কিন্তু বলা হচ্ছে 7 জন মারা গেছে, অক্সিজেন তারা পায়নি। ভেরি স্যাড, যদি এটা হয়ে থাকে, সত্যি ঘটনা হয়, তাহলে ভেরি স্যাড।
আমাদের যে সেন্ট্রাল অক্সিজেন দরকার, সেন্ট্রাল সিলিন্ডার দিয়ে এটা কাজ হবে না, সিলিন্ডার দিয়ে হাই ফ্লো অক্সিজেন চালানো যায় না আসলে। এটার জন্য সেন্ট্রাল অক্সিজেন লাগবে, আমাদের লিকুইড অক্সিজেন লাগবে। এগুলি আমি জানি স্পেকট্রাসকে আছেন সিএ, ওনার সাথে আমরা কথা বলবো কি অবস্থান বাংলাদেশে, উনি ভালো চিত্র দিবে, কিন্তু চিত্রটা কিন্তু ভালো না আসলে। ঢাকা শহরেই অনেক হসপিটাল কিন্তু হাই ফ্লো দিতে পারছে না। আইসিইউ বেডের কথা আমরা বললাম, এই যে আইসিইউ যে 1200 বেডের কথা বললাম, এর মধ্যে কিন্তু 1/3 বেডেরই কিন্তু ভেন্টিলেটর নাই আসলে। 600-700 বেড হয়তো ভেন্টিলেটর দিতে পারবে, বাকি এগুলি কিন্তু ভেন্টিলেটরও নাই। যার আইসিইউ বেড আছে অন্য কিছু দিতে পারবে, কিন্তু ভেন্টিলেটর দিতে পারবে না। তো আমি সামারি বলতে চাচ্ছি, বাংলাদেশে অবস্থা আরো ভালো হতে পারতো যদি আমরা শিখতাম। ডেঙ্গি যেটা হলো তার 2 বছর আগে, সেখান থেকে যদি কিছু শিখতাম আমরা। তারপর এখন হচ্ছে কোভিড শুরু হলো, প্রায় 1.5 বছর হয়ে গেল। সেখান থেকে আমরা কিছু শিখতাম, হয়তো বা আমরা অনেক বাড়াতে পারতাম আমাদের অক্সিজেন সাপ্লাই বলেন, ভেন্টিলেটর বলেন, আইসিইউ বলেন, হয়তো ছিল। আমরা ডাক্তার বলেন, সবগুলি। হ্যাঁ, আমরা আরো আলোচনা করব, একটু জনাব খলিলের সাথে আলোচনা করি। আপনি জানেন যে সারা বাংলাদেশের 64টি জেলার মধ্যে 52টি জেলায় অলরেডি 52টি জেলার হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম এস্টাবলিশ করা হয়েছে, এবং এর মধ্যে অনেকগুলো কোম্পানি করেছে, তার মধ্যে আপনারা একটি অন্যতম কোম্পানি। আপনাদের কোম্পানির পক্ষ থেকে আসলে আপনারা কি দেখলেন আপনারা যখন এই কাজে নামলেন সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম এস্টাবলিশ করতে? আপনারা আসলে কি চ্যালেঞ্জেসের মুখোমুখি হলেন এবং এখন কি ধরনের চ্যালেঞ্জেসের আপনারা মুখোমুখি হচ্ছেন? ধন্যবাদ। গত বছর যখন কোভিড শুরু হয়, স্পেকট্রা 2020-এর জুন থেকে এই সেন্ট্রাল লাইনের কাজ শুরু করে। শুরুটা হয়েছিল ফার্স্ট কোভিড ডিটেক্টেড হসপিটাল, এটা হচ্ছে উত্তরার কুয়েত মৈত্রী, এটা দিয়ে আমরা শুরু করি আর কি। এরপর পর্যায়ক্রমে আমরা অধিকাংশ হসপিটাল, সেটা জেলা পর্যায়ে, এই জায়গায় আমরা কাজ করি আর কি। আমাদের প্রায় 400 এমপ্লয়ি ফ্রন্টলাইনার, যারা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে আর কি এই সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের জন্য আর কি। সো আমি বলবো যে সেন্ট্রাল লাইনের কাজ হয়েছে, ঠিক আছে, কিন্তু এটার ফুল ইউজ হয়তো হচ্ছে না আর কি। আমরা এই পর্যন্ত 41টা হসপিটালে আমরা লিকুইড ইনস্টলেশন করেছি, লিকুইড অক্সিজেনের স্টোরেজ আমরা ইনস্টলেশন করেছি আর কি। আমরা এটা রানিং, 41টা রানিং। সো এদিক থেকে বলবো যে হসপিটালগুলো হয়েছে, কিন্তু খালি অক্সিজেন বা পাইপলাইন হলে হবে না আর কি। এর সাথে সামগ্রিক যে ব্যাপারগুলো আছে এগুলোকে আসলে ডেভেলপ হতে হবে আর কি। কিরকম দু একটা যদি উদাহরণ দিতেন সামগ্রিক ব্যাপার যে বলছেন। ভদ্রলোক উনি, হ্যাঁ, তাজমির ভাই যারা বললেন আর কি, যে আমাদের ডক্টর, নার্স, ভেন্টিলেশন, এই যে ওভারঅল ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা আসলে ইমপ্রুভ করতে হবে আর কি। সেন্ট্রাল লাইনের কাজ হয়েছে, কিন্তু সেন্ট্রাল লাইনের পরে ভেন্টিলেশনের একটা ইস্যু আসে। ভেন্টিলেশন যদি না থাকে তাহলে কিন্তু এটা কাজ হচ্ছে না। ভেন্টিলেশন আসলো, কিন্তু ওখানে যদি ডাক্তার না থাকে, নার্স না থাকে, তাহলে কিন্তু এটার আমরা সুফলটা পাবো না আর কি। এটা একটা বড় আর কি। আর এর সাথে আরেকটি বিষয় আপনার কাছে জেনে নেই, যে আপনি জানেন যে এখন যেহেতু সংক্রমণ এবং মৃত্যু দুটোই উপরের দিকে, এখন অক্সিজেনের চাহিদাও কিন্তু বেশ বেড়ে গেছে, প্রতিদিন দৈনিক যে চাহিদা, আপনাদের চাহিদা কি পরিমাণ বেড়েছে? আমরা গত বছর কোভিডের যখন শুরু হয় তখন আমরা অনলি 14 টন অক্সিজেন বিভিন্ন মেডিকেলে সাপ্লাই করতাম আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আজকে আমরা এটা করছি 60 টন, ঠিক আছে। সো অলমোস্ট 3.5 টাইমস এটা বেড়ে গেছে। তো আরো যদি বাড়ে, আপনাদের কি সক্ষমতা আছে? আপনারা কি আরো প্রোভাইড করতে পারবেন? এটা আপনাদের একটা লিমিট আছে আসলে, সেই লিমিটটা কত দূর? আমরা হয়তো এর সাথে আরো 10 থেকে 12 টন অ্যাড করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা 60 টন দিচ্ছি, আরো হয়তো আমরা 12 টন পর্যন্ত আমরা দিতে পারবো। এরপর হয়তো আমাদেরকে আসলে করতে হবে আর কি, বাইরে থেকে বাইরে না। আমি 12 টনের কথা যেটা বলছি, এটা আমি বাইরের থেকে এনেই আমি বলছি আর কি। আচ্ছা, ইন কান্ট্রিতে আসলে অলরেডি স্যাচুরেটেড, সেটা লিন্ডে অথবা স্পেকট্রা, ওদের যে প্রোডাকশন ক্যাপাসিটি অলরেডি স্যাচুরেটেড, সমান হয়ে গেছে। আমরা এখন হচ্ছে কি 10 থেকে 12 টন আমরা অলরেডি ইম্পোর্ট করছি। লিন্ডে বোধহয় 15 টনের মতো করছে আর কি, ঠিক আছে। 27 টনের মতো অক্সিজেন কিন্তু অলরেডি ইন্ডিয়ার থেকে আসতেছে। কিন্তু ভারত থেকে যখন ভারতের সংক্রমণটা বেড়ে গেল, মৃত্যুটা বেড়ে, তখন তো ভারত রপ্তানি বন্ধ করে দিল। এটার জন্য আপনার কোনো ক্রাইসিস ফেস করছেন কিংবা করেছেন? মাঝখানে বন্ধ ছিল, রাইট, মাঝখানে বন্ধ ছিল। ফরচুনেটলি ওই সময় অক্সিজেনের এতটা ছিল না, চাহিদা ছিল না, আমরা ইন কান্ট্রিতে এটা ম্যানেজ করতে পেরেছি। কিন্তু এখন যে অবস্থা, এবং একটা পার্সেন্টেজ অক্সিজেন কিন্তু ইন্ডিয়া থেকে আসছে, এইটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু রিয়েলি প্রবলেম হবে। ডক্টর তাজমির, কিছুটা আন্দাজ করতে পারছেন যে আসলে কোম্পানিগুলি কি ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে? আপনি আসলে এখন কি বলবেন এই পরিস্থিতিতে? অক্সিজেনের
চাহিদাটাই তো একটা বড় ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে তাহলে সামনের দিকে বলা যায়। আমি মিস্টার খলিল রহমানকে একটু একটা কোশ্চেন করতে চাই। আমার অবশ্যই। বাংলাদেশের কোভিড শুরু হওয়ার আগে বা শুরু যখন হলো মার্চে, তখন আমাদের অক্সিজেন বাংলাদেশের ক্যাপাসিটি কত ছিল? এখন এই 1.5 বছরে প্রায় 1 বছরে কতখানি আমরা ইনক্রিজ করেছি, একটু বলতে পারবেন নাম্বারটা? হ্যাঁ, আমি এটা বলতে পারবো আর কি। আমরা মানে আমি স্পেক্ট্রার কথা যদি বলি, স্পেক্ট্রাতে 35 টনের মতো অক্সিজেনের আছে আর কি, ঠিক আছে, সাপ্লাই দেওয়ার ক্যাপাবিলিটি আছে। এটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট ছাড়া আপনাদের নিজস্ব আমাদের নিজেদের সক্ষমতা। লিন্ডের আছে 100 টনের মতো। এই দুটো মিলে 135 টনের মতো হচ্ছে গিয়ে আমাদের ইন কান্ট্রিতে প্রোডাকশন ফ্যাসিলিটিস ইন লিকুইড ফর্ম। আর যদি আমি লিকুইড ফর্ম এখন কিন্তু কোভিডের সময় জানতে আগে চাইছিলেন কত যে ছিল? কোভিড আসার আগে, মার্চের আগে। হ্যাঁ, এর মধ্যে কোনো প্ল্যান্ট তো আসলে ইনস্টল হয়নি আর কি। আচ্ছা, তার মানে কিছুই কাজ হয়নি, সেটাই আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, মানে প্রোডাকশনটা বাড়েনি আর কি, প্রোডাকশনটা বাড়েনি। প্রোডাকশন বাড়েনি। কারণ এটা একটা অক্সিজেন প্ল্যান্ট কিন্তু সাথে সাথে করার স্কোপ নেই। আমি যদি আজকে প্ল্যান করি, আমি যদি আজকে যদি এলসি খুলি, এটা ম্যাচিউর হতে 15 থেকে 18 মাস সময় লাগে। ঠিক আছে, এটা একটা বড়ই। এবং আমি যদি বলি অক্সিজেন প্ল্যান্ট, আমি যদি বলি ট্যাঙ্ক, সিলিন্ডার ভালভ, কোনো কিছুই কিন্তু আসলে ইন কান্ট্রিতে তৈরি হয় না। 100% আমরা কিন্তু বাইরের ইম্পোর্ট করা লাগে আর কি। ঠিক আছে ডাক্তার আসবিন, নিশ্চয়ই আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমি একটু অ্যাড করি এখানে। দেখেন, আজকে আমাদের ভ্যাকসিন যেটা সবসময় বছরের পর বছর লাগে তৈরি করতে, সেখানে আমরা কয়েক মাসে ভ্যাকসিন তৈরি করলাম। আজকে আমাদের আমেরিকাতে একটা ভ্যাকসিন মানে দিতে, এটাকে পারমিট করতে যে ইউজ করা যাবে কিনা, সেটার জন্য বছরের পর বছর লাগতো। এখন কিন্তু কয়েক মাসে দিয়ে দিচ্ছে, যেটা বলে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন আন্ডারে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ফুল লাইসেন্স দিচ্ছে না, কিন্তু ইমার্জেন্সি ইউজে দিচ্ছে। বাংলাদেশে কেন আপনার এলসি খুলতে 15 থেকে 18 মাস লাগবে? কেন এই সময় বাংলাদেশের অক্সিজেন এই 1.5 বছরে কেন আমরা 1 টনও বাড়াতে পারলাম না? এটা তো আমাদের সাংঘাতিক একটা অক্ষমতা আমার মনে হচ্ছে এখন। এলসি খোলার কথা বলিনি, মানে এলসি খোলার পর থেকে হচ্ছে গিয়ে ম্যাচিউর হওয়া। কারণ তাসবির যেটি বলতে চাইছেন যে সব প্রক্রিয়াই তো আসলে কমে এসেছে জরুরি অবস্থার ভিত্তিতে, মানে এই সামগ্রিক চিত্রটা আসলে। আমি একটু বলি, যখন কোভিড শুরু হয়, স্পেকটা কিন্তু তখন একটা 30 টনের একটা প্ল্যান্টের অলরেডি অর্ডার প্লেস করেছে। এটা এখন আন্ডার ইনস্টলেশনের মধ্যে আছে আর কি। আমরা আশা করছি যে এটা আগামী মাসের মাঝামাঝি সময় এখান থেকে আমরা 30 টন অক্সিজেন বের করতে পারবো আর কি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বিরতি থেকে ফিরে এসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দর্শক, এই পর্যায়ে একটি বিরতির সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে আজকের অতিথিদের সাথে আজকের বিষয় নিয়ে আবারও কথা হবে, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি অক্সিজেন এবং আইসিইউ সংকট নিয়ে। জনাব খলিলুর রহমান, আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে আপনাদের ক্যাপাসিটি এবং সব কিছু মিলিয়ে একটি বিষয় যে শুধু তো মেডিকেল অক্সিজেনই প্রোডাকশনে যে হয় না, বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল কারণেও অক্সিজেন প্রডিউস করতে হয়। এখন যেহেতু একটি জরুরি অবস্থার মধ্যে দিয়ে, প্রায় জরুরি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখন কি এই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিস্টেমটাকে কি মেডিকেল অক্সিজেনে কনভার্ট করার এই সুযোগটা কতটুকু আছে আসলে? কারণ ক্রাইসিস যদি আরও সিভিয়ার হয়ে যায়, তখন হয়তো আমাদেরকে এগুলিকে শিফট করা লাগবে। এই সুযোগ কতটুকু আছে? ওকে, ধন্যবাদ। আমাদের দেশে এই কোভিডের আগে 8%-এর মতো আসলে মেডিকেলে অক্সিজেন ইউজ হতো আর কি, বাকিটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালে আর কি। কোভিডের এই সিচুয়েশনে, এখনকার যে সিচুয়েশন, তাতে এই 8% আসলে দাঁড়িয়েছে 25, 26, 27%-এর মতো চলে গেছে আর কি। মেডিকেল সেক্টরে এই অক্সিজেনটা ইউজ হচ্ছে। মেডিকেল অক্সিজেন এবং ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের মধ্যে পার্থক্যটা হচ্ছে তার ইমপিউরিটিস। আমরা এটাকে ডিস্টিংগুইশ করি তার ইমপিউরিটিস দিয়ে আর কি। এর মধ্যে কার্বন মনোক্সাইড কতটুকু আছে, কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে, ময়েশ্চার কতটুকু আছে, অ্যান্ড তার পিউরিটি। এটা যদি ওই রেঞ্জের মধ্যে থাকে, তাইলেই আমরা এটাকে মেডিকেল অক্সিজেন হিসেবে আমরা এটাকে ট্রিট করতে পারি আর কি। তো গভর্নমেন্টের পক্ষ থেকে ডিজিডিএ 4টা কোম্পানির বাইরে আরও 8টা কোম্পানিকে একটা এনওসি দিয়েছে, যারা ইন্ডাস্ট্রিয়াল বিজনেসে ছিল, তাদেরকে একটা লাইসেন্স দিয়েছে আর কি, টু সাপ্লাই মেডিকেল। বাট আনফর্চুনেট পার্ট যেটা, সেটা হলো যে সবারই হচ্ছে গিয়ে ইন গ্যাস ফর্ম, সিলিন্ডারে তারা দিচ্ছে, এখানে লিকুইডে তারা সাপ্লাই দিতে পারছে না। আচ্ছা, এই জায়গাটা একটা সেন্ট্রাল অক্সিজেন যে সাপ্লাই, সেখানে তারা কন্ট্রিবিউট করতে পারছে না আপাতত পারছে না। জি, যেখানে হাই ফ্লো নজল ক্যানুলা ইউজ হচ্ছে, সেখানে লিকুইড ছাড়া আসলে সিলিন্ডার দিয়ে হচ্ছে না আর কি।
জি, বুঝতে পেরেছি। ডক্টর তাসবির, শুনলেন যে আসলে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সাপ্লাইটা কি আসলে মেডিকেলে করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটিও ইনএডিকুয়েট। আপনি আসলে কি বলবেন যে এরকম একটা ক্রাইসিস মুভমেন্ট হলে আমরা আসলে টোটাল সাপ্লাই চেইনটা কিভাবে ম্যানেজ করব? আপনার কোনো পরামর্শ যদি থাকে। আমার ধন্যবাদ। আবার আমার মনে হয় যে আমরা কাজ করছি খুব স্লোলি। আমরা মনে হয় কোভিড মাঝখানে বলা হচ্ছিল কোভিড চলে যাচ্ছে, মনে হয় কোভিড সংখ্যা কমে গেছে, কেউ কিছু হাসপাতালগুলো মানছে না, খালি সব হয়ে মিলায় যাচ্ছে। আমাদের ওই জিনিসটা যদি আমরা মনে করতাম যে কোভিড আমাদের সাথে কয়েক বছর থাকবে আর আমাদের কাজ করতে হবে খুব দ্রুত, এই যে 15 মাস 16 মাস ম্যাচিউর হবে ওইটার জন্য বসে থাকবো, তা না। কিন্তু থিংস আর চেঞ্জ নাও ইন দ্য ওয়ার্ল্ড। আগে যেটা 1 বছর হতো এখন কিন্তু 1 মাসে তৈরি হয় সেগুলি। আমার কাছে মনে হয় যদি আমরা সিলিন্ডারই তৈরি করতে পারি, আমাদের হাই ফ্লো তো সবার লাগে না, অনেকে কিন্তু 6 লিটার দিয়ে বাঁচানো যায়। তা আমরা যদি 6 লিটারটাও যদি না দিতে পারি, তার চেয়ে তো দুঃখের ব্যাপার তা থাকবে না। আসলে আমরা যেটা পারি সেটাই করবো। এখন হাই ফ্লোর জন্য সিলিন্ডার তৈরি করব না তাও না, সিলিন্ডারটা আমরা যত তৈরি করতে পারি অ্যাটলিস্ট কিছু একটা মানুষকে দিলাম, পেশেন্টকে দিলাম। প্রথম স্টেজে তো আমরা আসলে সিলিন্ডার দিয়ে শুরু করি, তারপর সিলিন্ডার যদি কাজ না করে তারপর আমরা যাই হাই ফ্লোতে। হাই ফ্লো যদি কাজ না করে তারপর সিপ্যাপ বাইপ্যাপ, নাহলে আমরা ইনটিউবেট করি ভেন্টিলেটরিতে। স্টেপস আছে না, প্রথমে আমরা হাই ফ্লোতে যাই না। তা আমার মনে হয় সিলিন্ডারের প্রোডাকশন বাড়ানো উচিত। আমি আরেকটা কথা এখানে বলবো ছোট্ট করে, যে আমরা তখন ডেল্টা ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস নিয়ে খুব লাফালাফি করছি এবং খুব প্রবলেম হচ্ছে। এখন কিন্তু আবার ল্যামডা ভ্যারিয়েন্টও চলে আসছে, যেটা পেরুতে শুরু হয়েছিল ডিসেম্বরে। প্রতি 200 মানুষের মধ্যে একজনের পাওয়া যাচ্ছিল, মানে 0.5%। এখন কিন্তু 82% হচ্ছে পেরুতে এবং 1/3 ইন চিলেতে হচ্ছে ল্যামডা ভাইরাস। ইউকেতে এখন পাওয়া গেছে 6টা কেস। তারা বলা হচ্ছে এটা আরো রেজিস্ট্যান্ট টু দ্য ভ্যাকসিন, রেজিস্ট্যান্ট টু দ্য ট্রিটমেন্ট বলা হচ্ছে। এখন আরো অনেক কাজ হচ্ছে এটার উপরে। তো ল্যামডা ভ্যারিয়েন্ট আজকে যে বাংলাদেশে আসবে না 6 মাস পর, হু নোজ। আমার মনে হয় আমাদের দ্রুত কাজ করতে হবে এই অক্সিজেন প্রোডাকশনে। এটাই হচ্ছে লাইফ সেভিং এট দ্য মোমেন্ট। ভেন্টিলেটর একদিনে তৈরি করা যাবে না। ভেন্টিলেটর ইন্টেন্সিভিস্ট যারা ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ তাদেরকেও আমরা 6 মাসে তৈরি করতে পারবো না, কিন্তু অক্সিজেন দেয়া কেমনে দিতে হয় সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো। সেটা আমার মনে হয় সিলিন্ডারও যদি আমরা করতে পারি, লেটস ডু ইট। সিলিন্ডার আপনাদের জনাব খলিল, এই সিলিন্ডার প্রোডাকশন ক্যাপাসিটি আপনাদের কিরকম আছে এবং এটি ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আপনাদের কতটুকু পরিষ্কার, মানে আমি সবচেয়ে খারাপ অবস্থার জন্য আপনারা কি পরিমাণ প্রস্তুত আর কি সেটি জানতে চাই। আচ্ছা, আমরা ধরেন গিয়ে আমাদের যে টোটাল যে সাপ্লাই আছে, এই সাপ্লাইয়ের হচ্ছে গিয়ে আমরা 25% হচ্ছে গিয়ে ইন সিলিন্ডার আমরা দিচ্ছি আর কি। 15 টনের মতো অক্সিজেন আমরা দিচ্ছি সিলিন্ডারে আর কি। এটা যদি আরও কিছু দরকার হয় আমরা হয়তো আরও 5-10 টন পর্যন্ত এটাকে আমরা বাড়াতে পারবো সিলিন্ডারে। সো ওটা সম্ভব। আমাদের সারা দেশে 14টা সেল সেন্টার আছে, ঠিক আছে। এখান থেকে আমরা হসপিটালগুলোকে সিলিন্ডারের সাপ্লাই দিয়ে থাকি আর কি। তো আমরা এখানে আরও 10 টন পর্যন্ত আমরা করতে পারবো সিলিন্ডারে। জি, বুঝতে পেরেছি। ডক্টর তাসবির, শুনলেন যে সিলিন্ডারে আসলে যতটুকু ক্যাপাসিটি আছে সেটিও মনে হচ্ছে যে অপর্যাপ্ত। এই অপর্যাপ্ততা নিয়ে সব কিছু মিলে আসলে আমাদের এই যে জার্নিটা সামনে কীরকম দেখেন, মানে আপনি ল্যামডা ভ্যারিয়েন্টের দুঃসংবাদ দিলেন, মানে সেই জায়গা থেকে জিজ্ঞেস করতে চাইছিলাম। আমি আসলে আজকে যখন এই প্রোগ্রামে বসলাম তখন আমি ভেবেছিলাম বেশ কিছু আশার বাণী শুনবো। আসলে আমি আসলে একটু মানে কি বলবো, মনটাই খারাপ হয়ে গেল যে আমরা 1 বছরে কোনো অগ্রগতি, তেমন মানে লক্ষণীয় অগ্রগতি করতে পারিনি। তা আপনি যে একটা ইনফরমেশন দিলেন, 30টা কোম্পানি আপনার কমার্শিয়াল অক্সিজেন, নট ফর দ্য হসপিটাল, কমার্শিয়ালি ইউজ করার জন্য ইউজ করা হয়, কিছু ইম্পিউরিটিস থাকে আপনি বললেন। হ্যাঁ, ইম্পিউরিটিস থাকে। সেখানে কি আমরা তাড়াতাড়ি কাজ করে ওটাকে পিওর করে হিউম্যান ইউজের জন্য ইউজ করতে পারি না? সেটা কি খুব তাড়াতাড়ি করা যাবে না? আচ্ছা, আমি যদি বলি অন্য যে 10টা কোম্পানির কথা বলছি, এদের কাছে আরও 80 টনের মতো অক্সিজেন আছে যেটা সিলিন্ডারে দেওয়া সম্ভব। কিন্তু সিলিন্ডারটাও আসলে ইম্পোর্ট করতে হবে। এটা ইম্পোর্ট হচ্ছে না যে তা না, ঠিক আছে। এটা ফেজ বাই ফেজ হচ্ছে, যেহেতু সিলিন্ডারটা আমাদের দেশে তৈরি হয় না আর কি। এটা চায়না থেকে অথবা ইন্ডিয়ার থেকে আসে, মূলত চায়না থেকে আসছে আর কি। সো সিলিন্ডারটা অ্যাভেলেবেল হলে পরে এটা হয়তো এই গ্যাসগুলো আরও যে 80 টন আছে অন্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, এটাকেও আমরা এসে আনতে পারবো। এর বাইরে বোধহয় আরও 2-1টা কোম্পানি বোধহয় অক্সিজেন প্ল্যান্টের
প্রসেসের মধ্যে আছে আর কি, প্রসেসের মধ্যে আছে। আচ্ছা জি, ডক্টর তাসবিহ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে হাই ফ্লো নেজাল ক্যানোলা, যেটি নিয়ে বাংলাদেশে গত 3 দিন ধরে অনেক আলোচনা হলো, বিশেষ করে বগুড়ার ঘটনাটার পরে। হাই ফ্লো নেজাল ক্যানোলাও কিন্তু সরকারি স্ট্যাট অনুযায়ী 1500 সামথিং এর মতো আছে সারা দেশে, এবং ওই যে আইসিইউর মতো নিয়ে হাই ফ্লো নেজাল ক্যানোলাও ঢাকায় সবচেয়ে বেশি, 80% হচ্ছে ঢাকায়। এই হাই ফ্লো নেজাল ক্যানোলাটা কি খুব বেশি দামি, কিংবা এটি ইস্টাবলিশমেন্টের জন্য কি অনেক বেশি কাঠখড় পোড়াতে হয় কিনা? মানে আমরা যদি গতকাল আমরা একটা রিপোর্ট করেছি যে ডক্টররা বলছিলেন যে এই মুহূর্তে যে সংখ্যায় হাইফ্লো নাজাল ক্যানোলা আছে এটিকে ডাবল কিংবা ট্রিপল করার একটি পরামর্শ দিয়েছেন। আসলে এটি করা কতটা কঠিন কিংবা সহজ, আপনার মানে জানা বোঝা কি বলে আসলে? আসলে 18 কোটি মানুষের জন্য 1500টা হাই ফ্লো ডিভাইস, আপনিও বুঝছেন, আমিও বুঝতে পারছি কতটা অপ্রতুল, কতটা অপ্রতুল। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ঢাকা শহরে, এখন পুরো বাংলাদেশে কোভিডে ছেয়ে গেছে। আগে ছিল ঢাকা, চিটাগাং, বড় বড় শহর, নারায়ণগঞ্জ, এগুলিতে। আচ্ছা, এখন যদি আমি বলি যে আমি তো আসলে 1 বছরে যতটা অগ্রগতি আমি আশা করেছিলাম, বাংলাদেশে দেখেন এত উল্লেখযোগ্য হচ্ছে অর্জন, এই ইমিউনাইজেশন বলেন, ম্যাটারনাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি, লিটারেসি রেট, তারপর হচ্ছে আপনার হচ্ছে লংজিভিটি, আজকে সবকিছু জিডিপি বাংলাদেশের এগিয়ে, বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা রোল মডেল, সবগুলোতেই আসলে হ্যাঁ, ইমিউনাইজেশন আমরা রোল মডেল, কিন্তু আশেপাশের দেশ থেকে কিন্তু আমরা জিডিপিতে আমরা অনেক এগিয়ে, কিন্তু হেলথ সেক্টরে আমরা ভুটান থেকেও পিছিয়ে আছি। দ্যাট ইজ ভেরি স্যাড। এখন ব্যাপারটা হচ্ছে আমরা আফগানিস্তানের সাথে কম্পিট করছি, দ্যাটস ভেরি স্যাড। এটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের সাথে আমরা কম্পিট করছি, বাকি সবাই আমাদের থেকে এগিয়ে আছে। এখন আমি বলবো, মিস্টার খলিল রহমান আছে, কোভিড আমাদের আরো অনেক বছর থাকবে আসলে। এই ডেল্টার পর ল্যামডা আসছে, ল্যামডার পর কি আসবে গড নোজ। এবং আমাদের কেস কিন্তু এখন বলা হচ্ছে পজিটিভিটি হচ্ছে 28% ওভারঅল, কিন্তু অনেক জায়গায় পঞ্চগড়, ঠাকুরগাঁও দিয়ে বাগের দেখেন 50%-এর উপরে হচ্ছে ওদের পজিটিভিটি রেট। তো আমি বলবো এখানে আমাদের অক্সিজেনটা যেটাই হোক, যদি আমাদের সিলিন্ডারেও দিতে হয়, সিলিন্ডার প্রোডাকশনে যাচ্ছি না কেন? আমরা তো 1.5 বছর পেয়েছিলাম যে সিলিন্ডার আমাদের লাগবে, আমরা বুঝছিলাম, আমরা কেন এই প্রোডাকশন শুরু করলাম না যে আমরা সিলিন্ডার নিজেরা তৈরি করব? আমরা ভেন্টিলেটর তৈরিতে চলে গেলাম, অনেকে ভেন্টিলেটর তৈরিতে, স্পন্দন নাকি তার ভেন্টিলেটর তৈরি করতে শুরু করলো। অক্সিজেনে যদি না থাকে আমি ভেন্টিলেটর চালাবো কিভাবে? আমার ভেন্টিলেটর তৈরি করার চেয়ে আমরা অক্সিজেনে সিলিন্ডার তৈরিতে আমার যাওয়া উচিত ছিল তখন, 1.5 বছর আগে, যেটা আমরা যাইনি। তা আপনার কি মনে হয় আমরা সময় নষ্ট করলাম না? নষ্ট করেছি। ওই যে প্রশ্নটি রেখেছিলাম যে হাই ফ্লো নেজাল ক্যানোলা এস্টাবলিশ করা কি এতই কঠিন, কিংবা এটা কি খুব বেশি দামি মেশিন কিনা, আর কোন কোন রোগীদের কেন হাই ফ্লো নেজাল ক্যানোলা? আপনাকে হ্যাঁ আমি বলি, চাইনিজ যে ভার্সনটা সেটা সবচেয়ে কম দাম, সেটার দামই 5 লাখ টাকা। কেন আমরা ইউএসএ থেকে কিছু ডিভাইস কেনার জন্য টাকা পাঠিয়েছিলাম, আমরা ঢাকা মেডিকেল কলেজে আমরা প্রায় 50টা ডিভাইস ডোনেট করেছি। আমাদের চিটাগাং গ্রুপ একটা আছে, চিটাগাং থেকে যারা পাস করেছে তারা চিটাগাং মেডিকেলে ডোনেট করেছে। তো আমাদেরকে দাম পড়েছে প্রায় 5 লাখ টাকা ফর দ্য চাইনিজ ডিভাইস। যদি আমরা আমেরিকান ডিভাইস কিনতাম সেখানে দাম পড়তো প্রায় 15 থেকে 20 লাখ টাকা করে। তো আমরা 5 লাখ করে এক একটা ডিভাইস। তারপর তো তার সাথে মাস্ক লাগবে, টিউবিং লাগবে, টিউবিংটা আবার আলাদা, কিন্তু প্রতি মানুষের জন্য টিউবিং চেঞ্জ করতে হয়। 3 নম্বর হচ্ছে আপনার সেন্ট্রাল অক্সিজেন ছাড়া দিতে পারবেন না, যেটা বারবার মিস্টার খলিল রহমান বলছিলেন যে লিকুইড অক্সিজেন, সেন্ট্রাল অক্সিজেন ছাড়া দিতে পারবেন না। কিন্তু এত হাই ফ্লো সিলিন্ডার দিলে কয়েক মিনিটে সিলিন্ডার শেষ হয়ে যাবে, এত অক্সিজেন লাগে। পার মিনিটে আমরা বলি 30 থেকে 60 লিটার করে যাবে অক্সিজেন, তো ভেরি হাই, তো ইটস ভেরি এক্সপেন্সিভ, দ্যাটস ট্রু। কিন্তু এটা ডুয়েবল, বাংলাদেশের জন্য ডুয়েবল, কিন্তু আরো কাজ করতে হবে এইটার ব্যাপারে, খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। এবং এটাতে হচ্ছে আপনার শুধু তাড়াতাড়ি না, এটার আন্তরিকতাটা থাকতে হবে যে আমাদের তৈরি করতেই হবে। এবং আমরা যেন মনে না করি যে কোভিড চলে গেছে, কিংবা এই বছরটা গেলেই কোভিড চলে যাচ্ছে, সামনে আসলে আমাদের লম্বা সময় আরো হয়তো কোভিডের সাথে থাকতে হবে। আমরা বিরতিতে যাব। আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই। বাংলাদেশে বলা হচ্ছে যেভাবে ভ্যাকসিন আগাচ্ছে, এটা বাংলাদেশের দোষ নাই, কিন্তু হয়তো বাংলাদেশ আগের থেকে প্ল্যানটা ভালো করতে পারতো। কিন্তু আমি বলি, এখন বলা হচ্ছে এখন যে হারে বাংলাদেশে 1000 থেকে 1500 করে পার ডে দিচ্ছে, এখন এত কম দিচ্ছে এখন, তাহলে বলা হচ্ছে 10% পপুলেশনকে, নেক্সট 10% পপুলেশনকে টিকা দিতে হলে বাংলাদেশকে ওয়েট করতে হবে
দিন, 25,000 দিন। চিন্তা করছেন কতদিন? প্রায় অনেক বছর। থ্যাংক ইউ। জি জি, আমরা বিরতি থেকে ফিরে এসে সামগ্রিক বিষয়টি নিয়ে আবারও কন্টিনিউ করবো। দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানের সময় হলো একটি বিরতি থেকে ফিরে এসে আমাদের অতিথির সাথে আবারও কথা হবে, সে পর্যন্ত সাথেই থাকবে। ফিরে এসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছি অক্সিজেন এবং আইসিইউ দুর্ভাবনা নিয়ে। ডক্টর তাসবির, আমরা অনুষ্ঠানের এটি আমাদের শেষ পর্ব, আমরা হয়তো আর অল্প কিছুক্ষণে আলাপ করব। আমরা আইসিইউ ক্রাইসিস নিয়ে কথা বলছিলাম, কিন্তু আইসিইউ পর্যন্ত যেতে যেন না হয়, এই পরামর্শটা আসলে কি? আপনি একজন বক্ষবিদ্যা এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ হিসেবে এই পরামর্শগুলো কি দিবেন আপনি? একদম, আপনি একদম খাঁটি কথা বলছেন যে আইসিইউ আমাদের ওভারনাইট তৈরি করতে পারবো না, যেটা বাস্তবতা। তা আমাদেরকে আইসিইউতে যে না যেতে হয়, সেই জন্য আমাদের যেটা করতে হবে এখন, পাবলিক মেজার্স, যেটা মাস্ক পরা, ডিস্টেন্সিং করা, হ্যান্ড ওয়াশিং করা, এটা চালাই যেতে হবে এখন। এর মধ্যে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো মাস্ক পরাটা। মাস্ক যেন থুতনির নিচে বা মাথার উপরে না থাকে, মাস্কটা পরার জন্য সবাই পরে, কিন্তু সবাই পারে আসলে করতে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের ভ্যাকসিনটা আনতে হবে, যেভাবে হোক, যত তাড়াতাড়ি হোক ভ্যাকসিন নিয়ে এসে, ভ্যাকসিন যেটাই হোক, চাইনিজ, রাশিয়ান, হোয়াটএভার, ফাইজার, ম্যাডোনা মিক্সড আপ করে দিয়ে দেওয়া উচিত যত পারা যায়। এটা ছাড়া আমরা রক্ষা নাই। আর 3 নম্বর হচ্ছে আমাদের, আমি বলবো যে চিকিৎসার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দরকার আমাদের, লাইফ সেভিং 2টা জিনিস, স্টেরয়েড আর হচ্ছে আমার অক্সিজেন। এই অক্সিজেনটা যেন সাপ্লাইটা আমরা এখনই তড়িৎ গতিতে তৈরি শুরু করতে পারি, সিলিন্ডার, প্রোডাকশন, সবকিছু, যাতে আমরা 6 থেকে 8-9 মাসের মধ্যে আমরা প্রোডাকশন যেন আমাদের 3 গুণ 4 গুণ হয়ে যায়। তো সেটার দিকে আমি চাবো হচ্ছে খেয়াল রাখতে। থ্যাংক ইউ। জি, আরেকটি বিষয় ডক্টর তাসবির, আপনাকে ছোট করে আমি যেটা জানতে চাই যে ওষুধের ব্যবহার ক্রিটিক্যাল রোগীদের, আইভারমেকটিনের ব্যবহার অনেক জায়গায় নানানভাবে ডক্টররা বলে থাকেন। এটি কি খুব বেশি জরুরি, কিংবা এটি কি রেকমেন্ড করছেন এফডিএ কিংবা এনএইচএস, এরা কি রেকমেন্ড করছে আইভারমেকটিনের ব্যবহারটা? আইভারমেকটিন আসলে আমরা ইউজ করি না। আমরা এখন হচ্ছে এটা নট অ্যাপ্রুভড এট অল এবং নট অথরাইজড টু ইউজ ইন ইউএস, নট ইন ইউএস, ইন এনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমরা ইউজ করি না, 1। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের জন্য বা কোভিডের জন্য আসলে যেটা ট্রিটমেন্টটা সবচেয়ে দরকার, সেটা হচ্ছে অক্সিজেন আর স্টেরয়েড। এই দুইটাকে বলা হয় যে লাইফ সেভার। স্টেরয়েডটা কিন্তু আসলে মোর্টালিটি বা সার্ভাইভাল রেট বাড়ায়। বাংলাদেশে স্টেরয়েড প্রচুর পাওয়া যায়, এটা খুবই সস্তা একটা ওষুধ। তারপরে যে ওষুধটা কাজ করে সেটা হচ্ছে রেমডেসিভির, যেটা বাংলাদেশে বেক্সিমকো বানাচ্ছে, হুইচ ইজ এ গুড আইডিয়া, সেটা রেমডেসিভির। তারপর আরেকটা ওষুধ বলা হয় কাজ করে, টসিলিজুমাব, সেটা হচ্ছে একটা ডোজ দেওয়া উচিত, বেশি না। এটা হচ্ছে একদম যারা খুব ইল, হসপিটালাইজ, খুবই খারাপ অবস্থা, তাদেরকে দেওয়া হয়। এই ছাড়া আর কোনো ওষুধ এখন পর্যন্ত, ভাইটামিন ডি, ভাইটামিন সি, আইভারমেকটিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, জিঙ্ক, এগুলোর কোনো ইউজ নাই, এটা কোনো কাজ করে না এখন পর্যন্ত, ডেটা যেটা বলে। এটি খুবই একটি উপকারী তথ্য জানা হলো আমাদের। যে আমরা কথা শুনলাম ডক্টর জনাব খলিলুর রহমান, আপনি শুনলেন যে আইভারমেকটিন কিংবা অন্য ওষুধগুলি আসলে এখনও অ্যাপ্রুভড না, কিন্তু আইসিইউ পর্যন্ত যেন যেতে না হয় সেটিও শুনলাম যে কি কি করা লাগবে। কিন্তু আইসিইউ পর্যন্ত যদি যেতে হয়, সেক্ষেত্রে আপনাদের মতো যে প্রতিষ্ঠানগুলি আছেন, তাদের সক্ষমতার জায়গা থেকে আপনারা কি ফুল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? আমরা প্রস্তুত আছি। আমাদের এই প্ল্যানটা হয়ে যাওয়ার পরে আগামী মাসের মাঝামাঝি সময় হয়তো আমাদের এই প্ল্যান্ট 30 টনের এই অক্সিজেনটা চালু হবে। এরপরে কিন্তু আমাদের আরেকটা 100 টনের একটা অক্সিজেন প্ল্যান্ট নিয়ে কিন্তু কথাবার্তা চলছে আর কি। আমরা হয়তো শিগগিরই এটার অর্ডার প্লেস করবো আর কি। সো হয়তো 1 বছরের মধ্যে আমরা আরেকটা প্ল্যান্ট, 100 টনের একটা প্ল্যান্ট দেখতে পারবো আর কি। এর বাইরে আমরা যদি বলি, আমরা ইন্ডিয়া থেকে কিছু ইম্পোর্টের বাড়িয়েছি। আগামীকাল থেকে আমরা আরও 12 টন করে অক্সিজেন নিয়ে আসবো, লিকুইড অক্সিজেন। আমরা আইএসও ট্যাঙ্কে করে সিঙ্গাপুর থেকে আনার একটা অলরেডি প্ল্যান স্টার্ট হয়েছে আর কি। সো এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আরও কিছু আমাদের সক্ষমতা বাড়াতে পারবো। কিন্তু আরেকটা জিনিস একটু এখানে মেনশন করা দরকার, সেটা হলো যে এই যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমটা আছে, এই সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের একটা ডিজাইন আছে, একটা কন্ট্রোল প্যানেল আছে, এখানে রেগুলেটর আছে। সো এর মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট ফ্লোতে যাবে। কিন্তু এখন যদি আউটলেটে যদি অক্সিজেনের কনজাম্পশনটা অনেক বেড়ে যায়, তখন কিন্তু এই যে সিস্টেমগুলো বসানো আছে, এই সিস্টেম দিয়ে কিন্তু কাজ হবে না। তার মানে হচ্ছে কি, ধরেন আমরা এখন একটা পাইপলাইন টেনেছি, ডিজাইন করা হয়েছে 22 mm এর পাইপ দিয়ে। এখন আমি যদি হঠাৎ করে এখানে 50টা হাই ফ্লো নজল ক্যানুলা করি, তখন দেখা যাবে যে আমরা ফ্লো পাচ্ছি না। ঠিক আছে, আমি যদি এক্সাম্পল এভাবে দিই যে আমার বাসার উপর একটা পানির ট্যাঙ্ক আছে, সো এটার জন্য আমি কিছু কলের ট্যাপ করা আছে বিভিন্ন ফ্লোরে,
কিন্তু আমি যদি এখানে যদি কিছু জ্যাকুজি প্রত্যেকটা ফ্লোরে একটা করে, দুটা করে, তিনটা করে জ্যাকুজি লাগাই, এর ফলে কি হবে, আপনার পানির চাহিদা অনেক বেড়ে যাবে। তখন কিন্তু ওখানে ওই পরিমাণ পানি আপনি দিয়ে পারবেন না আর কি। তো এই কারণে আমাদের আসলে হসপিটালে কতগুলো আমরা ইউজ করব, এইটা একটু ক্যালকুলেশন করার ব্যাপার আসছে। ভবিষ্যতে যেটা হবে যে আমরা কিন্তু হাই ফ্লো নজল ক্যানুলা নিয়ে আসবো, কিন্তু দেখা যাবে যে আমাদের যে পাইপলাইন সিস্টেমটা ডিজাইন করা হয়েছে এটা দিয়ে হয়তো আমরা সার্ভ করতে পারবো। তার মানে কি আপনি পাইপলাইন সিস্টেমে সংস্কারের কথা বলছেন, 22-এর জায়গায় আরো বেশি? এটা দরকার হবে, যদি আসলে আমরা তো আসলে জানি না যে কতগুলো আসলে হাই ফ্লো এখানে ইউজ হবে। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থার জন্যই প্রস্তুত থাকাটা জরুরি না? সেক্ষেত্রে মানে 22-এর জায়গায় কি 44 করে দিলে সেটি আমরা সুবিধাটা বেশি পেতাম? অবশ্যই আমরা এটার পাবো আর কি, ঠিক আছে, এটার অ্যাডভান্টেজ পাবো আর কি। আপনার কাছে আমি আরেকটু ছোট করে জানতে চাই যে আপনারা তো বিভিন্ন জেলা শহরে আপনারা কাজ করছেন, কাজ করতে গিয়ে আপনারা কোনো চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হয়েছে কিনা, যেটি ঠিকঠাক হলে আপনাদের জন্য কাজটা আরো সুবিধা হতো, এমন দু একটি সমস্যার কথা? কোনো সমস্যা আমরা করি না, আমাদেরকে প্রচন্ড রকম সাপোর্ট দিচ্ছেন গভর্নমেন্টের বিভিন্ন পর্যায় থেকে, আমরা সাপোর্ট পাচ্ছি আর কি। সাপোর্ট পাচ্ছেন, জি। কিন্তু শুধু আপনি ওই পরামর্শটা দিচ্ছেন যে ওই 22-এর জায়গায় 44, হ্যাঁ, মানে ওই জায়গাটায় এরপরে কিন্তু এটা একটা প্রবলেম হিসাবে আসতে পারে। আজকে হয়তো 10টা একটা হসপিটালে 10টা চলছে আর কি, কিন্তু এই 10টা যদি কিছুদিন পরে যদি 100টা হয়ে যায়, তখন কিন্তু আসলে একটা প্রবলেম হবে আর কি। প্রবলেম হবে। অনেক ধন্যবাদ ডাক্তার তাসবির। আমরা শেষ করব আপনার কাছে একেবারে সংক্ষেপে জানতে চাই যে সবশেষ কথাটা, পরামর্শটা। আমার কথা হচ্ছে একটাই, মানুষ ডান এন্ড বাম মারা যাচ্ছে, ডান এন্ড বাম মারা যাচ্ছে। আমাদের কোভিড আরো বাড়বে, কোভিড চলে আসছে, এখন পুরা ঢাকা, পুরা বাংলাদেশ ছড়ায় গেছে কোভিডে। আরো কোভিড আসবে, কয়েক বছর থাকবে কোভিড। আমাদের যেটা দরকার, যেটাই করি আমরা, সেটার জন্য খুব দ্রুত কাজ করি এবং দ্রুত অক্সিজেন তৈরি আমাদের খুবই দরকার। আমাদের কিন্তু হাই ফ্লো নিয়ে খুব কথা বলি, আমরা হাই ফ্লোর আগের যে সিলিন্ডার সেটাই তো আমরা দিতে পারছি না। সেটাই আমি চাচ্ছি যে সিলিন্ডারটা আমরা অ্যাটলিস্ট কনফার্ম করি, অ্যাসিওর করি যে সিলিন্ডার আমরা পর্যাপ্ত আছে, তারপর আমরা যাবো হাই ফ্লো, তারপর যাবো আমরা ভেন্টিলেটরে। আমার একটাই অনুরোধ ওনার ইন্সপেক্টরের কাছে, আপনারা সিলিন্ডারের উপরও জোর দেন যাতে নর্মাল অক্সিজেন ডেলিভারির জন্য আমরা দিতে পারি। জি, অনেক ধন্যবাদ ডক্টর তাসবির এবং জনাব খলিলুর রহমান আপনাদের সাথে সময় দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে আবার আপনাদের সাথে কথা হবে। দর্শক, সুরক্ষায় প্রতি অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। আগামীতে নতুন কোনো অতিথিদের সাথে নতুন বিষয় নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।